রিক্সা থেকে কলেজের সামনে নামতেই পড়লাম মহা বিপদে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভুলে ছাতাটাও বাসায় ফেলে এসেছি। তাড়াতাড়ি রিক্সা চালককে ভাড়া দিয়ে দৌড় দিতে যাব, এমন সময় একটা মেয়েলি কণ্ঠে দাঁড়িয়ে গেলাম। মেয়েটির নাম কথা। সে দূরত্ব আমার পাশে এসে তার ছাতার ভেতর আমাকে নিয়ে নিল। মেয়েটিকে দেখে আমার একটু রাগই হলো, কারণ এই মেয়ে প্রায় 2 মাস আমার পেছনে লেগে আছে। তবুও হেল্প করার সৌজন্যবোধ থেকেই বললাম, ধন্যবাদ। আমার মুখে ধন্যবাদ কথাটা শুনে মেয়েটি আজ একটু হ্যাপি হলো, কেননা আজই প্রথম তার সাথে ভালো ব্যবহার করলাম। এর আগে যতবারই আমার পাশে যায় ততবারই তাকে অপমান করতাম। করবই না কেন? ভালো ছাত্র, সুন্দর চেহারা এবং বড়লোকের ছেলে হিসাবে একটি খ্যাতি পুরো কলেজে আছে। যেখানে কলেজের সেরা সুন্দরী মেয়েদের প্রস্তাবও আমি রিজেক্ট করে দিই, সেখানে কি করে ওর মতো মেয়েকে আমি পাত্তা দিব? কথা দেখতে কালো, ব্যাকবেঞ্চের ছাত্রী। কালো বলতে খুবই কালো, কিন্তু চেহারায় একটা মায়াবী মায়াবী ভাব আছে। যাই হোক, সেদিনের মতো কথার সাথে এক ছাতার নিচেই কলেজের ভিতরে ঢুকলাম। আমরা যখন হাঁটছিলাম তখন কলেজের সবাই আমাদের দিকে তাকিয়েছিল। আমারও লজ্জা করছিল, তবু ভিজে যাওয়ার ভয়ে কোনো রকমে ক্যান্টিনে গিয়ে মেয়েটাকে বিদায় করলাম। মেয়েটা চলে যাওয়ার সাথে সাথেই বন্ধুদের আগমন। এরা তুই কি করলি? এত নিচে নেমে গেলি তুই? শালা, তোর মান সম্মান সব শেষ। এত মেয়ে থাকতে ওর মতো কালো বেড়ালের ছাতায় করে কলেজে আসছিস? আরে ধুর, ভিজে যাচ্ছিলাম সেই জন্য বাধ্য হয়ে আসছি। আমি এখনো এত নিচে নামিনি। কিন্তু সবাই তোকে কথা কাটাকাটি করছে। তাই বলে তোরাও করছিস? বাদ দে ওসব, চল ক্লাসে যাই। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাস চলছে, আমি মনোযোগ দিয়ে স্যারের গাইড মানছিলাম, কিন্তু একটা বিষয় ও লক্ষ্য করলাম, কথা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যারের পড়ানোর প্রতি কোনো মনোযোগ তার নাই, তার পুরো মনোযোগ আমার দিকে। এবার আরেকটু রাগ বেড়ে গেল। মেয়েটার সাথে সকালে একটু ভালো ব্যবহার করায় মাথার উপর উঠে গেছে নাকি? আজের একটা বিহিত করে ছাড়বো। ছুটির পর তামান্না, খাদিজা, ছোটন, স্বামী, সান সবাই মিলে বাইরে কথার জন্য অপেক্ষা করছিলাম। ও একটু ক্লাস থেকে দেরিতেই বের হয়। কিছুক্ষণ পর ও বের হলো। তামান্নাকে বললাম ডাকতে, ও ডাক দিল। কথা আস্তে আস্তে আমার সামনে আসলো। আমি বললাম, এই তোর সমস্যা কি? সকালে একটু ভালো ব্যবহার করেছিলাম বলে, তোর ছাতায় করে কলেজে এসেছিলাম বলে মাথায় উঠে গেছিস, তাই না? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? আমার বাড়ির কাজের মেয়েও তোর চেয়ে অনেক সুন্দর। জামাই লাগলে তোর বাবাকে বলিস। আর শোন, আর কখনো যদি ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকিস কিংবা আমার গা ঘেঁষার চেষ্টা করিস তো তোর অবস্থা খারাপ হবে। কালো বেড়াল কোথাকার, যা এখান থেকে। কথাগুলো এক নাগাড়ে বলে দিলাম। মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর বন্ধুরাও একটু উস্কানি দিয়েছে। আমার কথা শুনে ওরা হা হা করে হাসছে, কিন্তু কথা নিচের দিকে মাথা নামিয়ে আছে, একবারও মাথা তোলেনি। শুধু লক্ষ্য করলাম মাটিতে বৃষ্টির পানির মতো কয়েক ফোঁটা পানি পড়ছে। তাতে আমার কি? আমরা চলে আসলাম। কথা ওখানেই দাঁড়িয়ে ছিল। বন্ধুরা আমাকে বাহবা দিতে লাগলো। বাহ দোস্ত, সেই বলেছিস। ওর মতো মেয়েকে এরকমই বলা উচিত। তোর এতটা সাহস আছে জানতাম না। এভাবেই বাহবা দিতে লাগলো। বন্ধুরা অনেক খুশি মেয়েটাকে অপমান করায়। পরের দিন কলেজে গেলাম আধা ঘন্টা আগে। খাদিজা কল করে আসতে বলেছিল। ক্যান্টিনে বসে গান শুনছিলাম, এমন সময় খাদিজার আগমন, সাথে একটা অপরিচিত সুন্দরী। কি রে, কখন আসলি? যখন আসতে বলেছিস। সরি দোস্ত, মিলির সাথে একটু লাইব্রেরিতে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। এই মিলিটা আবার কে? ও সরি, পরিচয় তো করিয়ে দিলাম না। আয়ান, ও হচ্ছে মিলি, আমাদের ক্লাসের নতুন। আর মিলি, ও হচ্ছে আয়ান, ক্লাসের টপ বয় এবং আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। হ্যালো। আচ্ছা বল, কি খাবি? তে কিছু একটা অর্ডার। তারপর নাস্তা করে টাকা দিয়ে বের হয়ে গেলাম। খাদিজার মধ্যেই মিলির সাথে প্রথম পরিচয়। মিলি সুন্দরী, বড়লোক বাবার একমাত্র মেয়ে, কলেজে আসে গাড়ি নিয়ে। চলাফেরা দেখে ক্রাশ খাবে যে কেউ। অল্প দিনের মাথায় মিলিও আমাদের বন্ধু মহলের
অন্যতম সদস্য হয়ে উঠল। আড্ডা, কলেজে আসা যাওয়া সবকিছুই প্রায় একসাথেই হতো আমাদের, যদিও একে অপরকে গভীরভাবে জানতাম না। সেদিন মিলি আর আমি একসাথে কলেজ লাইব্রেরি থেকে ফিরছিলাম। মিলি, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, করো। তোমার কি কোনো বিএফ আছে? না, আমার কোনো বেব নেই। উত্তরটা শুনে আমি অজান্তেই নিজে আনন্দে ভেসে উঠলাম। হয়তো আমিও উত্তরটা এমনই চেয়েছিলাম। অল্প দিনেই মিলিকে আমার ভালো লেগে যায়। ও সুন্দরী, টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে, মেধাবী ছাত্রী, সব মিলিয়ে পারফেক্ট ছিল। আমি যেরকম মেয়ে লাইক করতাম সেই রকমই মেয়ের মধ্যে একজন মিলি। অনেক ভেবেচিন্তে মিলিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পরদিনই আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রচন্ড অসুস্থতার কারণে প্রায় 7 দিন কলেজে যেতে পারিনি। কলেজে তো দূরের কথা, বাসা থেকেও বের হয়নি। যদিও আমার প্রায় সব বন্ধুরাই আমাকে দেখতে এসেছিল, শুধু মিলি ছাড়া। তবে বন্ধুদের পাশাপাশি কথাও প্রতিদিন আমার বাসার সামনে এসেছিল, কিন্তু বাসার ভেতর আসতে পারেনি, হয়তো সাহস পায়নি। সাহস পাবেই বা কি করে? সেদিন যে অপমানটাই না করেছিলাম। যাই হোক, প্রায় 7 দিন পর কলেজে গেলাম। কলেজের ভেতর ঢুকতে যাব এমন সময় পেছন থেকে কে নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি কথা। মেজাজটাকে ঠান্ডা রেখে জিজ্ঞাসা করলাম, কি? তোমার তো অসুখ হয়েছিল, তো এখন কেমন আছো? সেটা তুই যে? কিরে আয়ান, কালো বিড়ালের লগে কি করছিস? আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে স্বামী দূর থেকে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। স্বামীকে সাথে পেয়ে আমিও মজা নিলাম। আর বলিস না দোস্ত, স্বপ্নে একটা বিড়াল দেখেছিলাম যে এত কালো, হুবহু এটার মতো। তাই দেখলাম দুজনের কেমন মিল। তাই নাকি? দেখ, তাহলে নাকি একটা পিক তুলে নিবি? ধুর বেটা, ওর পিক মোবাইলে রাখলে তো মোবাইলের ব্রাইটনেস ফুল দিলেও দেখা যাবে না। কথাটা বলেই হেসে উঠলাম। মেয়েটা মাটির দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলেনি আর। আমি আর স্যামি হাসতে হাসতে চলে আসলাম। ক্লাসের ভিতর যেতেই দেখি মিলি আর খাদিজা গল্প করছে। আমি কাছে যেতেই খাদিজা বলল, কি রে, কলেজে এলি তাহলে? অসুখের কি অবস্থা? কি বললে তুমি? আয়নের অসুখ হয়েছিল নাকি? আমি কথাটা শুনে একটু অবাক হলাম। কলেজের প্রায় সবাই আমার অসুস্থতার খবর জানে, কিন্তু মিলি জানে না। বিষয়টা একটু অবাক লাগলো, তবুও বললাম, হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম। এখন কেমন আছো? আগের চেয়ে অনেকটা ভালো। শুক্রিয়া। তো সুস্থ উপলক্ষে ট্রিট দিবি না? ওকে চল, তোদের আজ বিরিয়ানি খাওয়াবো, চল। ওদের নিয়ে স্কুলের সামনেই একটা হোটেলে গেলাম। গিয়ে বিরিয়ানি অর্ডার করে চেয়ারটায় হেলান দিয়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ স্যামি বলল, দোস্ত, ওই দেখ আসছে। কে? কালো বিড়াল আছে, ওই দেখ। স্বামীর কথা শুনে সবাই দরজার দিকে তাকালাম। দেখলাম কথা মুখে একটা লম্বা ঘুমটার মতো করে দিয়ে আমাদের দিকে আসছে। এবার মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল। এই মেয়ের তো লজ্জা শরম বলতে কিছু নাই, এত কথা বলার পরও পিছু ছাড়ে না। মেয়েটা আমার পাশে আসার আগেই আমি তার দিকে এগিয়ে গেলাম। আজ তাকে এমন অপমান করব যে জীবনেও আমার সামনে আসবে না। তার কাছে গিয়ে বললাম, এই কয়লার খনি ছোট লোক। এই নিন আপনার মানি ব্যাগ। আমার কথা শেষ করার আগেই কথা একটা মানিব্যাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলল। হয়তো সে বুঝতে পেরেছে আমি তাকে অপমান করতে যাচ্ছিলাম। ব্যাগটা নিয়ে খুলে দেখলাম, হ্যাঁ, আমারই তো ব্যাগ। হয়তো ক্লাসে নয়তো ক্যান্টিনে ফেলে এসেছিলাম। বন্ধুরা কিছুটা দূরে হলেও আমার আলাপটা স্পষ্ট বুঝতে পারে, তাই তামান্না ডাক দিয়ে বলল, আয়ান, ব্যাগটা চেক করে দেখ, টাকা সব ঠিকঠাক আছে কিনা, নাকি চুরি করে নিয়েছে কিছু। ছোট লোক বলে কথা। ওর কথা শুনে হোটেলের সবাই হেসে উঠল। কথা সহ্য করতে না পেরে বেরিয়ে যায় হোটেল থেকে। খাওয়া দাওয়ার পর বিল দিয়ে বেরিয়ে গেলাম। সেদিনে কলেজে আর কথাকে দেখা যায়নি, হয়তো বাসায় গিয়ে মুখ বুজে কান্না করছে। তাতে আমার কি, আমি তো বন্ধুদের কাছে বাহবা পেলাম। রাতে খাওয়া দাওয়ার পর মাকে কল দিলাম। ও, আমার তো বলাই হয়নি, আমার মা বাবা দুজনেই লন্ডনে থাকেন। আমাদের নিজের বাড়ি আছে, আমি আর কাজের লোকরাই থাকেন। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কেমন আছিস বাবা? হ্যাঁ মা, ভালো। তোমরা কেমন আছো? হ্যাঁ রে, ভালো আছি।
তোর অসুখ এখন ভালো হয়ে গেছে তো? হ্যাঁ মা, অনেকটাই ভালো আছি এখন। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত দেশে আসব। কি? সত্যি? হ্যাঁ, তবে একটা কারণও আছে। কি কারণ মা? আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার গিয়ে তোর বিয়ে দিয়ে আসব। তুই তো একা, তোকে দেখাশোনা করার কেউ নাই। মা, আমি এখন বিয়ে করব না, আগে লেখাপড়াটা শেষ করি। বিয়ে করেও লেখাপড়া শেষ করা যায়। আর আমি তোর মতামত জানতে চাইনি, শুধু তোকে জানালাম, বাকিটা আমরা বুঝবো। আমি আর কিছুই বললাম না, মায়ের কথা শুনে ফোনটা কেটে দিলাম। এখন বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। লেখাপড়াটা শেষ না করেই বিয়ে? ধুর। পরক্ষণেই ভাবলাম, মা যখন একবার ঠিক করেছে বিয়ে দেবে তাহলে বিয়ে দিয়েই ছাড়বে। তাই মনে মনে ভেবে নিলাম এবার মিলিকে প্রপোজটা করে ফেলবো। ও অ্যাকসেপ্ট করলেই মাকে ওর কথা জানাবো। পরদিনই প্রস্তুতি নিয়ে কলেজে গেলাম। আমার প্রায় সকল বন্ধুরা জানে আমি মিলিকে পছন্দ করি। কলেজে গিয়ে দেখি মিলি আর তামান্না কথা বলছে ক্যান্টিনে বসে। কি আজ এত তাড়াতাড়ি যে? না, একটু কাজ ছিল রে। মিলি, তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। না মানে একটু একা কথা বলতে চাই। কথাটা শুনে তামান্না ফিক করে হেসে দিল। আমাকে ইশারা করে কি একটা যেন বোঝাতে চাইলো। আমি ওইদিকে কর্ণপাত করলাম না। আমি মিলির উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকিয়ে রইলাম। মিলি তামান্নার দিকে একবার দৃষ্টিপাত করার পর বলল, আচ্ছা চলো। আমি আর মিলি একটা রিক্সা ধরে চলে গেলাম একটা পার্কে। রিক্সা থেকে নামতেই মিলি জিজ্ঞাসা করলো, এ কোথায় নিয়ে এলে আবার? ভাবির সাথে দেখা করবে নাকি? মিলির কথাটা শুনে মুচকি হাসি দিলাম। তারপর বললাম, চলো বসে কথা বলি। পার্কের ভেতরে একটা বসার জায়গা ছিল, সেখানে দুজনে পাশাপাশি বসে পড়লাম। তারপর আস্তে আস্তে আমি বলা শুরু করলাম, আচ্ছা মিলি, আমি ছেলে হিসাবে কেমন? তোমার কাছে কেমন? হ্যাঁ ভালোই তো, 100-তে 100। হুম, ধন্যবাদ। আচ্ছা কি যেন বলবে বলেছিলে? না মানে আসলে কি করে যে বলি। আরে সমস্যা নেই, বলে ফেলো। মিলি, আসলে আমি তোমাকে পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমাকে ভালোবাসতে চাই। দেবে কি সেই সুযোগ? মিলি কথাটা শুনে একটু অবাক হলো, হয়তো এটা আশা করেনি। কিছুক্ষণ পর, আমাকে সময় দিতে হবে আয়ান। আচ্ছা সময় নাও, আমাকে কালকে ভেবেচিন্তে জানিও। আচ্ছা। সেদিনের মতো ক্লাস করিনি। মিলিকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ভাবতে লাগলাম মিলির কথা, মেয়েটা অ্যাকসেপ্ট করবে কিনা। জীবনের প্রথম কাউকে প্রপোজ করলাম, যদিও আমার মনে হচ্ছিল মিলি না বলবে না। আর না বলার তো কোনো কারণ নাই, আমি তো তার চেয়েও কোনো অংশে কম না। রাতে তেমন ঘুম হয়নি, একটা অন্যরকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। 4টার দিকে আস্তে আস্তে ঘুম আসে, কিন্তু কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজা খুলেই অবাক, এ তো মিলি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। শুভ সকাল। আমি তার উইশটা শুনতে পাইনি, কেননা মনোযোগটা তার চেহারায় ছিল, মুখে নয়। ব্যস্ত হয়ে আবার বলল, হাঁ করে কি দেখছো? না মানে কি যেন বলছিলে? বলছি যে শুভ সকাল। হ্যাঁ, তোমাকেও। তো এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে যেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, এসো প্লিজ। মিলিকে আমার রুমে নিয়ে গেলাম। মিলি এদিকে ওদিকে তাকিয়ে পুরো রুমটা ভালোভাবে দেখছে। আচ্ছা মিলি, তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। না, তুমি আমাকে কিচেনটা দেখিয়ে দাও, আমি কফি বানাবো আজ। আজকে মিলির আচরণে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি মিলি আমার প্রস্তাবে রাজি? মানে মিলিও কি আমাকে ভালোবাসে? আমি নিজে থেকে আপাতত কিছু বললাম না। মিলিকে কিচেনটা দেখিয়ে দিয়ে আমি গোসল করতে গেলাম। কাজের বুয়া বাসায় ছিল, কাজের বুয়া মিলিকে হেল্প করছিল। কিছুক্ষণ পরে মিলির ডাক, আয়ান কফি রেডি। আসছি। তারপর দুজনে গল্প করতে করতে কফি শেষ করলাম। প্রায় 8:30টার দিকে দুজনে রিক্সায় উঠে কলেজের দিকে রওনা দিলাম। গাড়িতেই মিলিকে বললাম, আচ্ছা মিলি, তুমি কি আমার উত্তরটা দেবে? দেবো তো। আগে এটা বলো, আমি যদি না বলি তাহলে তুমি কি করবে? তুমি না বললে এই দুনিয়া থেকে বিদায়।
কথাটা শেষ করার আগেই মিলি আমার মুখ চেপে ধরলো আর বলল, গাধা একটা, যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কি সকাল সকাল তোমার বাড়িতে এসে তোমাকে কফি বানিয়ে খাওয়াতাম? বোকা ছেলে। তার মানে তুমি আমাকে ভালোবাসো? হুম, অনেক। কথাটা শুনেই বুকের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। এইভাবে শুরু হলো আমাদের নতুন জীবন। মিলির সাথে কাটাতে লাগলাম মধুময় সময়। কিছুদিন পর আমি, মিলি আর স্বামী বসে আছি কলেজের মাঠের এক কোনায়। হঠাৎ ছোটন হাঁপিয়ে হাঁপিয়ে আসলো। দোস্ত, পেয়েছি কি পেয়েছিস? চিঠি। কি চিঠি? ওই বেটা বস আগে, তারপর বল। দোস্ত, আমি ক্লাসে বসে গান শুনছিলাম, হঠাৎ দেখলাম কালো বিড়ালের ব্যাগে কিছু একটা রাখছে। ও বের হওয়ার সাথে সাথে আমি ওর ব্যাগ চেক করে দেখি একটা চিঠি। বাহ, কালো বেড়াল আবার চিঠিও লেখে? ওই বেটা চিঠিটা তোর নামে লিখেছে। কে? দে তো দেখি। ওই আয়ান, বড় করে পড়ো। আমি ছোটনের কাছ থেকে চিঠিটা নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলাম। প্রিয় আয়ান, আগে শুনতাম ভালোবাসা মন দেখে হয়, চেহারা দেখে না। আমিও তোমাকে এটা ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু কালো হয়ে দুনিয়াতে আসাটা এত বড় পাপের আমার জানা ছিল না। জানো, জন্মের পর থেকেই সমাজের মানুষগুলো আমাকে অন্য চোখে দেখতো। আমি জানি না আল্লাহ কেন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যদি এভাবে কালো করেই পাঠাতে হতো, আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি বুঝতে পারবে না। তাই তো শত অপমান করার পরেও তোমার কাছেই যাই। আমি জানি আমি তোমাদের বিনোদনের খোরাক, আমাকে নিয়ে হাসাহাসি করাটা তোমাদের নিত্যদিনের কাজ। আমি যে তোমাকে ভালোবাসি হয়তো তোমাকে কখনো বলতে পারিনি, আর পারবও না। আমি জানি এই চিঠিটাও তোমার কাছে দিতে পারবো না, তবে তোমার প্রতি আমার ভালোবাসাটা এই চিঠিতে বন্দি করতে পারবো। তুমি হয়তো মিলিকে ভালোবাসো, কিন্তু মিলি মেয়েটা যে তোমার মতো আরও কয়েকটা বয়ফ্রেন্ড আছে সেটা তুমি জানো না। জানো, অনেক কষ্ট হয় এটা ভাবতে যে তুমিও একদিন মিলির কাছে প্রতারিত হয়ে কাঁদবে। সেদিন হয়তো আমি থাকবো না। চিঠিটা শেষ করার আগে মিলি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। আমিও পেছন পেছন ডাক দিলাম, কিন্তু আমার কথা না শুনেই চলে যায়। আমি তাড়াতাড়ি কল দিলাম। কয়েকবার কেটে দেওয়ার পর রিসিভ হলো। মিলি, কি হয়েছে? চলে গেলে কেন? আমি তো খারাপ, আমার থাকা আর না থাকা কি? আমি তো প্রতারক, আমার অনেক বয়ফ্রেন্ড। থাকো তুমি তোমার কথাকে নিয়ে, আর কখনো কল দেবে না। আরে, এটা তো ও লিখেছে, আর এতে আমার কি দোষ? আমি কি এসব বিলিভ করছি নাকি? তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। বলে ফোনটা কেটে দিল। মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। ওই ফকিরনি কালো বেড়ালের জন্য মিলি আমার সাথে রাগ করেছে। না, অনেক হয়েছে। এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। কলেজ শেষ করে সবাই যখন কলেজ থেকে চলে যাবে, ঠিক তখনই আমি সবাইকে দাঁড় করলাম। তারপর কথাকে আমার সামনে আনলাম। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ তোমাদের দাঁড়াতে বলেছি এক সুন্দরীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওরে সবাই চিনেন। কথার দিকে আঙুল দেখিয়ে দিয়ে বললাম। সবাই হ্যাঁ বলে উত্তর দিল। ওর মতো সুন্দরী কলেজে কয়টা আছে বলতে পারেন? কথাটা শুনে আবার সবাই মিটিমিটি হাসতে লাগলো। এই কালো বেড়ালে শখ হয়েছে আমার সাথে প্রেম করার, এই জন্য চিঠি লিখে, এখন আমার জন্য চিঠি লিখে ওরে জুতো দিয়ে পিটাইলে কেমন হবে? সবাই এবার জোরে জোরে হেসে উঠল। অনেকে বলল ভালো হবে। হাসার কারণ তার চেহারা। ভাই, ওর বিএফ লাগবে। কেউ একটু ওর বিএফ হন, মাসিক টাকা পাবেন, আমি দেব টাকা। আমার কথাগুলো শুনে কথা কান্না ইতিমধ্যে শুরু করে দিল। আমি এবার কথার দিকে তাকিয়ে বললাম, এই ফকিন্নির বাচ্চা, আমি কার সাথে কি করব সেটা আমার ব্যাপার। তোর মতো কালো বিড়াল আমাকে উপদেশ দিস? শালি, তোর জন্য মিলি আমার সাথে রাগ করেছে। নিজের চেহারা জীবনেও আয়নায় দেখেছিস? আর জীবনেও যদি তোকে আমার আশেপাশে দেখি, তাহলে তোর যে কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। কথাকে ইচ্ছে মতো অপমান করে বাসায় চলে আসলাম। বাসায় এসে মিলিকে ফোন দিলাম। কি জন্য ফোন দিয়েছো? আমি তো প্রতারক। ওই কালো বেড়ালের সাথে কথা বলো, আমাকে কল দিও না। মিলি, মিলি প্লিজ আমার কথা শোনো। দেখো, ও ইচ্ছে মতো লিখেছে। এতে আমার তো কোনো দোষ নাই, আমার কোনো হাত নাই, কিংবা এসব তো আমার মনের কথা না।
আর তুমি কাল কলেজে গেলে বুঝতে পারবে যে আমি ওকে কলেজের সবার সামনে এমন শিক্ষা দিয়েছি ও আর বাপের জন্মেও এরকম কিছু করবে না। প্লিজ বাবু, আমাকে ভুল বোঝো না, প্লিজ প্লিজ। তাই শিক্ষা দিয়েছো? কাল কলেজে গেলেই শুনবে। ধন্যবাদ। বাবু আর রাগ করো না প্লিজ। হুম। তুমি কিন্তু এখনো রেগে আছো। লক্ষ্মী আমার, একটু হাসো প্লিজ। অনেক কষ্টে মিলিয়ে রাগ ভাঙালাম। আমরা ভালোই পার করছিলাম দিনকাল, মিলের সাথে ভালোই কাটছিল সময়। কিন্তু কিছুদিন লক্ষ্য করলাম কথা মানে কালো বিড়ালটা আর কলেজে আসে না। প্রায় 7-8 দিন আর কলেজে আসেনি। আমার কেন জানি একটু একটু খারাপ লাগতে লাগলো। মেয়েটা আমার কারণে কলেজে আসে না, এটা নিশ্চিত ছিলাম। প্রায় 10 দিন পর আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করছিলাম কলেজের খোলা মাঠে বসে। হঠাৎ একটা মেয়ে এসে আমাদের প্রায় পেছনেই ব্যাগটা রেখে বসে পড়লো। তাকিয়ে দেখি কথা। অনেকদিন পর তাকে দেখলাম, কিন্তু আজ আমি কথাকে দেখে প্রচন্ড অবাক হলাম। মেয়েটাকে আজ অদ্ভুত কুৎসিত লাগছে। মেয়েটা যদিও আমার দিকে তাকায়নি, আজ নিজে বসে একটা বই খুলে পড়তে শুরু করলো। কিন্তু আমি তাকে দেখে এক প্রকার হেসেই দিলাম। আজ সে একটা লাল পোশাক, ঠোঁটে লিপস্টিক, চোখে চশমা পরে এসেছে। মেয়েটা সাধারণত সাজগোজ করতো না, কিন্তু হঠাৎ তার মধ্যে এত চেঞ্জ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিলিও কথার দিকে লক্ষ্য করলো। তারপর জোরে জোরে হেসে উঠলো। সবার উদ্দেশ্যে বলল, গাইস, জীবনে লাল কাক দেখেছো? সবাই নাবোধক উত্তর দিল। তারপর মিলি কথার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো লাল কাক। কাক আবার চশমাও লাগিয়েছে। মিলির সাথে সাথে এবার সবাই হেসে উঠল। কথা বিষয়টা বুঝতে পেরে তবু কিছু বলেনি, মাথা নিচু করে মনোযোগ দিয়ে বইটা পড়ছিল। স্বামী এবার কথাকে উদ্দেশ্য করে বলল, শুনতে তোরা, এই কাককে একটু কি বল, যাতে এভাবে রাস্তায় বের না হয়, নইলে সবাই ভূত ভেবে পালিয়ে যাবে। হ্যাঁ রে দোস্ত, আমি তো প্রথমে দেখে ভয়ে প্রস্তাব করে দিয়েছিলাম। আয়ান, যাও এটাকে ধরে জাদুঘরে রেখে এসো, অনেক টাকা পাবে। পৃথিবীর প্রথম লাল কাক বলে কথা। এসব কথাগুলো শুনে কথা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। চোখে জল টলমলো করছে। তবু আমরা আমাদের বিনোদন আদায় করে নিচ্ছিলাম। শেষ পর্যন্ত ও ওর জায়গা থেকে উঠে চলে গেল। দোস্ত, কাকটা চলে গিয়েছে রে। এভাবে কথাকে বিনোদনের উৎস বানিয়ে ফেললাম। কথাকে পাশে পেলেই এরকম করাটা আমাদের নেশা হয়ে গেছে। রাতে খাওয়ার আগে মিলের সাথে কথা বলছিলাম, এমন সময় মায়ের ফোন। মা বলো। কেমন আছিস? জি মা, ভালো, তোমরা? আমরা অনেক ভালো আছি। শোন খোকা, আমরা কাল যাচ্ছি। কালই আমাদের ফ্লাইট। কি, সত্যি? সত্যি। তুই বাসায় থাকিস। মা, আমি কি গাড়ি নিয়ে যাব? না রে, আমরা চলে আসতে পারবো। তুই বাসায় থাকিস। কাল কলেজে যেতে হবে না। ওকে মা। আচ্ছা। মায়ের কথা শুনে মনটা খুশিতে নেচে উঠল। অনেকদিন পর বাবা আর মাকে একসাথে দেখব। কি ভালোই না লাগে। তবে মায়ের বলা কথাটা মনে পড়তেই চিন্তায় পড়ে গেলাম। মা তো আমাকে বিয়ে দিতেই আসছে। কথাটা মিলিকে বলাই হয়নি। তাড়াহুড়ো করে মিলিকে ফোন দিলাম। কে ফোন করেছিল? মা ফোন করেছিল। ও, কি বলছে? এই শোনো না, মা আর বাবা কালকে দেশে আসছে। তাই? এ তো ভালো খবর। কিন্তু কেন আসছে জানো? কেন? মা বাবা আমাকে বিয়ে দিতে চান, আর বিয়ে দেওয়ার জন্যই দেশে আসছেন। কি? তাই? এটা তো আরো ভালো খবর। আঙ্কেল আন্টিকে আমাদের কথা বলো। সেটাই ভাবছি। তুমি মানসিকভাবে রেডি থেকো। কিন্তু ওনারা রাজি হবেন তো? আরে বাবা মায়ের চোখের মনি আমি, ওনারা আমার কথা ফেলবেন না। তাই যেন হয়। আচ্ছা রাখি এখন। ওকে বাবু, লাভ ইউ। লাভ ইউ টু। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাসায় কাজ করা শুরু করলাম। কলেজে যাইনি আজ। বাবা মা বিকেলে 3টার দিকে বাসায় এসে পৌঁছালো। মাকে কাছে পেয়ে আবেগ সামলাতে পারিনি। মাকে এবং বাবাকে জড়িয়ে ধরে চোখ দিয়ে পানি চলে আসলো। প্রায় 7 বছর পর তাদের দেখা পেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে
চা নাস্তা খেয়ে বাবা আর মাকে নিয়ে বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। প্রায় সারা বিকেল ঘোরার পর রাতে বাসায় এসে মা বলল, শোন আয়ান, আমরা 7 দিন পরেই চলে যাব, তাই এই 7 দিনের ভিতর আমি তোর বিয়ে দিতে চাই। মানে 7 দিন পর চলে যাবে মানে? তো আসার কি দরকার ছিল? বাবা রাগ করিস কেন? তোর মা অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হয় প্রতি 10 দিনেই, তাই অবশ্যই চলে যেতে হবে। কি, মা অসুস্থ আর তোমরা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? বাহ। দেখো ছেলের কাণ্ড। আরে তুই টেনশন করবি বলেই বলিনি। আচ্ছা বাদ দে তো এসব, কি শুরু করলি? আয়ান বল তো, তোর পছন্দের কেউ আছে কি না? না আসলে মা, আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি। কথাটা বলে চোখ নিচে নামিয়ে ফেললাম, কেমন লজ্জা করছিল। আগে বলবি তো, এ তো অনেক ভালো খবর। আমাদের কাজটা ইজি হয়ে গেল, আমাদের আর কষ্ট করে মেয়ে দেখতে হবে না। আচ্ছা মেয়েটার সাথে কথা বলিয়ে দিবি? হ্যাঁ মা, কালকে ঘুরতে যাবে না? আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে, ওকে লাঞ্চে ইনভাইট করব। গুড আইডিয়া। ওকে, তাহলে কাল আসতে বল। ওকে বাবা। এটা বলেই উঠে রুমে চলে গেলাম। খুব ভালো লাগছে আমার। মিলিকে নিজের করে যে পাবো তাতে কোনো সন্দেহ নাই। রাতে ফোন করে মিলিকে সব বলে দিলাম এবং সেজেগুজে প্রস্তুত হয়ে আসতে বললাম। পরদিন অনেকক্ষণ ধরে হোটেলে বসে আছি, বাবা মাও আছে, কিন্তু মিলির কোনো আসার নাম নাই। মা বলল, কিরে, কোনো ব্যবসার মিটিং এ আনলি নাকি? না মানে মা, আসলে কোনো ঝামেলা হয়েছে কিছুক্ষণের হাই আয়ান। আমার কথা শেষ করতেই মিলির ডাক। তাড়াতাড়ি করে উঠে কানে কানে বললাম, এতক্ষণ কোথায় ছিলে? মা প্রায় রেগে আছে। উনি আমার মা, উনি আমার বাবা, আর বাবা ও হচ্ছে মিলি। হাই আন্টি আঙ্কেল, হাউ আর ইউ? হ্যাঁ আমি ভালো আছি, বসো এখানে বসো। বসতে বসতে মিলি বলল, থ্যাঙ্কস আঙ্কেল। আচ্ছা মা, তোমার বাসায় কে কে আছে? মা, বাবা, আমি আর একটা বেড়াল। ওহ, বিড়ালটাও কি তোমার ভাই বোন কেউ? মা উত্তর শুনে রেগে গেল। হাউ ফানি আন্টি, ইউ আর সো ফানি। মা এবার আরেকটু বেশি রেগে গেল। বাবা বুঝতে পেরে বলল, আচ্ছা মা, তুমি কোরআন পড়ো? হ্যাঁ আঙ্কেল, মোবাইলে পড়ি। মোবাইলে কেন? আন্টি এখন তো সবকিছুই আধুনিক। বাবা তার জন্য কেনা শাড়িটা দিয়ে বলল, আচ্ছা এই নাও তোমার জন্য। আঙ্কেল এখন শাড়ি পরার যুগ আছে নাকি? তবু থ্যাঙ্কস ফর ইয়োর গিফট। মা কথাটা শুনে হাঁ হয়ে গেল। তারপর বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আয়ান, আজ উঠি, তুই মিলিকে বাসায় দিয়ে আয়, আমরা আসছি। ওকে মা। মিলিকে রিক্সায় নিয়ে তাদের বাসায় নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতে লাগলাম, মা কি মিলিকে পছন্দ করেছে? ভাবতে ভাবতে বাসার সামনে নামতেই বড় ধরনের শক খেলাম। নিজের চোখটা ভালো করে মুছে নিলাম। দেখলাম কথা আমার বাড়ি থেকে বের হচ্ছে, কিন্তু ও এখানে কিভাবে, কেন? ভাবতে ভাবতে ডাক দিলাম কথাকে, এই কাক, কালো বেড়াল দাঁড়া। আমার কথা শুনে হকচকিয়ে গেল। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। ফকিরের বাচ্চা, আমার পেছনে ঘুরতে ঘুরতে আমার বাসায় চলে এসেছিস? তোকে তো কথাটা শেষ করতে মা এসে গালে 2টা থাপ্পড় দিয়ে বলল, তুই এত অমানুষ হয়েছিস, নিজের টাকা আর সৌন্দর্যের অহংকারে এত নিচে নামতে পারলি সেটা আগেও শুনেছিলাম, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। শোন, তুই আর তোর বন্ধুরা যাকে বিনোদনের খোরাক বানিয়েছিলি তাকে আমি আমার ঘরের পুত্রবধূ করে আনবো। মায়ের কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। মা বলে কি? আমার মা এসব জানলো কি করে? আমতা আমতা করে বললাম, মামা প্লিজ, আমি মিলিকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আর ওর মতো মেয়ে। ওই চুপ, কথাকে নিয়ে একটা বাজে শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি না। তোর ওই মিলি এত আধুনিক যে কোরআন পড়ে মোবাইলে, শাড়ি পরাটাকে খ্যাত ভাবে, যে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। তার চেয়ে কথা হাজার হাজার গুণ ভালো। শোন, শুধু সাদা চামড়া থাকলে মানুষ হওয়া যায় না, সাদা তো বিড়ালও হয়। মায়ের কথা শুনে এবার কথার উপর মেজাজটা পুরো খারাপ হয়ে গেল।
এই মেয়ে মাকে নিশ্চয়ই উল্টোপাল্টা বুঝিয়েছে। আমি ওর মতো ছোট লোককে মরে গেলেও বিয়ে করব না। মাকে সাহস করে বললাম, মা, আমার জীবন চলে গেলেও ওর মতো কাককে বিয়ে করব না, ছোট লোকের বাচ্চা কোথাকার। বলেই হন হন করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। মাথা ব্যথা করছে। ভাবছি, মা এটা কি করতে যাচ্ছে? যাকে সারা জীবন বিনোদনের উৎস হিসাবে ব্যবহার করেছি, তাকে কি না বিয়ে করব? এরকম একটা মেয়েকে আমি কাজের বুয়া পর্যন্ত রাখবো না, আর তাকে বানাবো ঘরের বউ? না, জীবন চলে গেলেও আমি মিলিকে ছাড়া কাউকে বিয়ে করব না। ভাবতে ভাবতে রুমে মায়ের প্রবেশ। শোন আয়ান, রেডি থাকিস, কালকেই তোর বিয়ে কথার সাথে। বিয়ে? তোমরা জেগে জেগে স্বপ্ন দেখছো। আমি সোজা সোজা বলে দিচ্ছি, আমি মিলিকে ছাড়া কাউকে বিয়ে করব না। মা আমার কথা শুনে একটু অবাক হলো। হয়তো আমার কাছে থেকে এরকম একটা উত্তর আশা করেনি। অবাক হওয়ার ভঙ্গিতে মুখে হাত দেওয়ার মতো করে বলল, ছি, তুই মুখের উপর তর্ক করে শিখে গেছিস? বাহ। আমি কিছু না বলে মাটির দিকে চেয়ে রইলাম। মা কয়েক সেকেন্ড পর আবার বলল, এই তোকে শিখিয়েছি ছোটবেলা থেকে। আর শোন, আমার যদি বিয়ে দিতেই হয়, আমি তোর কথার সাথেই বিয়ে দেব, আর কারোর সাথে না। এটা আমার শেষ কথা। কথাটা বলে মা চলে গেল। মায়ের কথা শুনে প্রায় হতাশ হয়ে পড়লাম। মা যখন বলেছে তখন আমাকে বিয়ে না দিয়ে ছাড়বে না, কিন্তু আমি তো পারবো না। কোনো উপায় না পেয়ে মিলিকে ফোন দিলাম। মিলি, মা আন্টি আমাকে পছন্দ করেছে, এই তো আমি জানতাম। কত স্মার্টনেস নিয়ে তো ওদের সাথে মিট করেছি। সো শি হ্যাভ টু লাইক মি। আসলে মা তোমাকে পছন্দ করেনি। আসলে তোমার কথার ধরনটাকে বেয়াদবি ধরে নিয়েছেন, আর তোমার অতি স্মার্টটাকেও। কি? তোমার বাবা মা লন্ডনে থাকে, স্মার্টনেস বোঝে না? খ্যাত। মিলির এই কথাটা শুনে মাথায় প্রচন্ড রাগ উঠল। ইচ্ছে হচ্ছিল কাছে গিয়ে কানের নিচে দুইটা থাপ্পড় দিই। আমার মাকে খ্যাত বলার সাহস তার হলো কিভাবে? তবু মেজাজটা ঠান্ডা করে বললাম, দেখো, তোমার স্মার্টনেস আমাকে কিংবা আমার পরিবারকে দেখিও না। শোনো, মা আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন। কালকেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ও, এখন তুইও তোর মায়ের সাথে তাল মেলাচ্ছিস? ওকে বিয়ে করে নে, আমাকে আর কখনো ফোন দিবি না। মিলে, শোনো প্লিজ। কি? দেখো, এখন মাথা গরম করে লাভ নেই। আমি মাকে সাফ সাফ বলে দিয়েছি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। মাও আমাকে উল্টো চ্যালেঞ্জ দিয়ে গেছে। এখন শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? চলো আমরা পালিয়ে যাই। এটা ছাড়া আর কোনো পথ এখন খোলা নাই আমার কাছে। কি? পালিয়ে বিয়ে করে খাবে কি? থাকবে কি করে? প্রবলেম নাই, আমার অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা থাকতে পারে। অনায়াসে চলে যাবে কয়েক বছর। এরপর আস্তে আস্তে বাসায় মেনে নেবে। কি? বাহ, এখন আমাদের মুখের চুনকালি দেওয়ার কথা চিন্তা করেছিস? দরজার পাশ থেকে মা বলে উঠল। আমি মাকে দেখে হকচকিয়ে গেলাম। মা হয়তো দরজার পাশ থেকে সব শুনে ফেলেছে। তাড়াতাড়ি ফোনটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। তুই আমাদের ছোট করার পদক্ষেপ নিচ্ছিস? ছি, এখন আমার মনে হচ্ছে তোকে জন্ম দিয়ে ভুল করেছি। তুই যদি কথাকে বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। মা চলে যাওয়ার পর বাবা আমার পাশে বসলো। আস্তে আস্তে বাবার বাম হাতটা আমার কাঁধে রেখে বলল, বাবা আয়ান, তোর মা তোকে কত ভালোবাসে সেটা তুই জানিস। আর তোর মা হার্টের রোগী, তাই এমন কোনো কাজ করিস না যেটার জন্য তোকে সারা জীবন অনুশোচনা করতে হয়। সারাদিন সারা রাত বিছানা থেকে উঠিনি। হয়তো কান্না, নয়তো চিন্তা, এই দুটো করেই কাটিয়েছি। ওইদিকে বাবা মা বিয়ের আয়োজন করছে। আমার মতামতের জন্য তারা থেমে থাকেনি, আর বাধাও দিইনি। নিজের অজান্তে নিজেকে বলিদান করলাম, হয়তো মাকে হারানোর ভয়ে। পরের দিন আমি বের হইনি, তবে কবুল বলার জন্য আমার ডাক পড়লো। কবুল বলার জন্য রুম থেকে বের করে কথার পাশে বসিয়ে দিল আমাকে। আজ কথাকে একজন ভয়ঙ্কর ছলনাময়ী নারী মনে হচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম কথার মুখে তৃপ্তির আভা। হয়তো তার জীবনে সবচেয়ে আনন্দের দিন আজ, কিন্তু আমার তার উল্টো।
কবুল বলার সময় কয়েকবার গলা আটকে গিয়েছিল, তবু অনেক কষ্টে বলে ফেললাম। আমি কবুল বলতে সবার চোখে মুখে একটা শান্তির আভা বয়ে গেল। বাসরাতে ঢুকেই দেখলাম কথা লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমার ঢোকার শব্দ শুনেই তড়িঘড়ি করে আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসলো। আমার কাছে আসতে যাবে এমন সময় গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। কথা গালে হাত দিয়ে থ হয়ে আছে। ছোট লোকের বাচ্চা, আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। আমার রঙিন জীবনটাকে 2 দিনের ব্যবধানে নরকে পরিণত করেছিস। তোকে দেখলে আমার গা জ্বলে। শোন, যদি কখনো আমার কাছে অধিকার কাটাতে আসিস তো তোকে তৎক্ষণাৎ মেরে ভাসিয়ে দেব। কথা আমার কথা শুনে কিছু বলেনি, তবে অনুভব করলাম কথা কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওকে থাপ্পড় দিয়েও আমার রাগ কমেনি। আবার বললাম, তোর মতো মেয়েকে নিয়ে সংসার করব এটা ভাবলে কি করে? তুই তো আমার কাজের বুয়া হওয়ার যোগ্যতা রাখিস না। তোর জন্য আমি মিলিকে বন্ধুদের মুখ দেখাতে পারবো না। বালিশটা নিয়ে তাড়াতাড়ি মেঝেতে ঘুমালে ঘুমা, নইলে বসে থাক। আমার খাটে যদি পা ফেলিস তাহলে পা কেটে ফেলবো, মনে থাকে যেন। কথাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে খাটের ওপর গিয়ে বালিশটা কথার দিকে ছুঁড়ে মারলাম। তারপর নিজের জায়গায় শুয়ে পড়লাম। পরদিন কথার ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখি চা হাতে দাঁড়িয়ে আছে। কথার দিকে তাকিয়ে মনে হয়নি তাকে বাসর রাতেই আমি ইচ্ছামতো অপমান করেছি। তাকে খুব স্বাভাবিক লাগছিল। নিজের রাগ বজায় রেখে বললাম, কি চিল্লাচ্ছিস কেন? না মানে আপনার চা। এই, তোকে না বলেছি আমার গা ঘেঁষার চেষ্টা করবি না? আমি কি তোকে বলেছি চা দিতে? এমনিতেই তোর জীবনটা নষ্ট করে দিলি, এখন সকাল সকাল কাকের মতো চেহারাটা দেখিয়ে দিলি তো। জানি না আজ কোন বিপদ হয়। অপয়া, যা এখান থেকে। কথা আমার কথা শুনে চলে গেল। ইচ্ছে করছে না বিছানা থেকে উঠতে। অন্যদিন অনেক আশা নিয়ে ঘুম থেকে উঠি, আর আজ জীবনের সবকিছু শেষ। বিছানা থেকে ফোনটা নিয়ে স্বামীকে ফোন দিলাম। মাম্মা, এত সকালে রাতে ঘুমেছিস? সা- আরে, আমি তোরে মামা কইতেছি কেন? তুই তো ছেলে কাক। তোরে আয়ান বলতে আর দোস্ত বলতে বিবিকে বাধা দিচ্ছে। তুই যেহেতু মেয়ে বিড়ালের সাথে বাসর করেছিস, তাই তোকে বিড়াল বলাটাই যুক্তি। কেমনে পারলি এত নিচে নামতে? তোকে বন্ধুর পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। দোস্ত, তুই আমাকে বোঝার চেষ্টা কর। আমি ইচ্ছে করে করিনি। আমাদের বলদ পেয়েছিস? কেমনে পারলি মিলিকে এভাবে ঠকাতে? তোর সাথে কথা বলতে আমাকে বিবিকে বাধা দিচ্ছে। আমি ফোন রাখছি। স্বামী আমাকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। তারপর মিলিকে কল দিতে যাব এমন সময় মায়ের ডাক। আবি, খেতে আয়। মায়ের কথা শুনেও না শোনার ভান করে মিলিকে আবার কল দিতে যাচ্ছি এমন সময় মা আবার ডাক দেয়। কি রে, ডাকছি শুনতে পাচ্ছিস না? এবার এক প্রকার বাধ্য হয়ে খেতে গেলাম। টেবিলে যেতেই বাবার প্রশংসা বাণী। দেখছো আয়নার মা, বৌমার হাতের রান্না? হ্যাঁ, মনে হচ্ছে যেন মায়ের হাতে খাচ্ছি। এসব শুনে আর ওখানে বসে থাকতে পারিনি। উঠে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেলাম। আজ কলেজে যেতে পারিনি, মূলত সমালোচনার ভয়ে যেতে পারিনি। তবু ঘোরাঘুরি করে দুপুরটা কাটিয়ে বিকেল বেলায় বাসায় ফিরলাম। বাসায় গিয়ে লক্ষ্য করলাম বাসায় মেহমান এসেছে। হয়তো কথার বাড়ি থেকে এসেছে। কথার আপন বলতে চাচা চাচি, ওরাই হয়তো এসেছে। আমি যখন বাসায় ঢুকছি তখন ওনারা মনোযোগ দিয়ে টিভি দেখছেন। আমি সোজা রুমে চলে আসি। কিছুক্ষণ পর কথার আগমন। শুনেন না, চাচা চাচি এবং বোনেরা এসেছে। রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, তো আমি কি করব? নাচবো? কিছু খাবার টাবার দিয়ে বিদায় কর। আমাকে এসব বলছিস কেন? না মানে ওনারা আপনার সাথে দেখা করতে চাইছেন। কথাকে এবার দুটো কথা শোনাতে যাব এমন সময় দুলাভাই বলে 2টা মেয়ে রুমে প্রবেশ করলো। এরা কথার চাচাতো বোন। আরে দুলা ভাই, আপনি এত কিপটা, আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার ভয়ে বাসায় আসেননি? মেয়েটার কথা শুনে মাথায় রক্ত উঠতে লাগলো। দুলাভাই ডাকার সাহস কোথায় পেলে? কথা আমার মুখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পারলো।
বুঝতে পেরে বলল, এই শোন না, ওর শরীরটা ভালো না, তোরা পরে কথা বলিস, এখন যা। ও মা, আপু, 2 দিনেই জামাইয়ের জন্য তোর এত দরদ বেড়ে গেল? আচ্ছা, যাই রে। মেয়ে দুইটার সাথে সাথে কথাও বের হয়ে গেল। কথা চাচা চাচিদের বিদায় দিয়ে কথা বিছানার পাশে বসে আছে, আর আমি ছাদে মিলির সাথে কথা বলছিলাম। মিলি বিষয়টা মেনে নিয়েছে, মিলিও চাই কয়েকদিন পর কথাকে ডিভোর্স দিয়ে আমরা আবার নতুন জীবন শুরু করব। মিলির সাথে কথা শেষ করে রুমে গিয়ে দেখি কথা চুল আঁচড়াচ্ছে। আমি কিছু না বলে পাশেই শুতে যাব এমন সময় কথা বলে উঠল। কিছু কথা ছিল। আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর আবার বলল, কিছু কথা ছিল আপনার সাথে। আমি আবারও উত্তর দিইনি। শুনেও না শোনার ভান ধরে রইলাম। কথা কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছি কি? কানের নিচে এমন ভাবে দিব আর ভ্যাঁ ভ্যাঁ করতে পারবি না। তোকে না বলেছি গা ঘেঁষার কিংবা ভাব জমানোর চেষ্টা করবি না। কথা থাকলে নিজে নিজেই বল। আমার কাছে এসে আর একটা শব্দ করলে তোর কালির মতো ঠোঁট দুইটা কেটে লাল রং করে শুকাতে দেব। আমার ঝাড়ি খেয়ে কথা নীরবে নিজের কাজে মন দিল। অন্য মেয়ে হলে হয়তো আমাকে উল্টো রিপ্লাই দিত, নয়তো বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিত, কিন্তু এই কালো বিড়ালটা করবে না। কেননা ও ভালো করে জানে আমি ওকে ছাড়তে চাই। এভাবে কয়েকদিন চললো। একদিকে কথার সাথে লোক দেখানোর বন্ধনে আবদ্ধ, অন্যদিকে মিলির সাথে প্রেম করে যাচ্ছিলাম। মিলি আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে বাবা মা চলে যাওয়ার পর আমাকে কথাকে ডিভোর্স দিতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। কথাটা শুনে প্রচন্ড খুশি হয়েছিলাম। আমিও তো সেটাই চাই। আমি বরং ভয় পেয়েছিলাম মিলি না আমাকে ভুলে না যায়, কিন্তু মিলিও মোটেও আমাকে ভুল বোঝেনি। আমি রাতে বসে বসে মিলির সাথে চ্যাট করছিলাম, এমন সময় মা এসে বলল, বাবা আয়ান, তোকে তো আমরা বিয়ে দিয়ে দিয়েছি। আমি জানি এটা তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এটাতে তোর কল্যাণ নিহিত। বাবা, আমাদের যাওয়ার সময় হয়েছে, চলে যেতে হবে। আমি বিয়ের পর থেকে মায়ের সাথে তেমন কথা বলি না, তবে এবার মায়ের চলে যাওয়ার কথা শুনে চুপ থাকতে পারলাম না। কি বলছো মা, এত তাড়াতাড়ি? ডাক্তার দেখাতে হবে। পরশু ডেট আছে, তাই আমরা কালকেই রওনা দিব। কালকেই? আর কয়েকটা দিন থেকে যেতে পারবে না? চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কথাকে বাড়ির সব কিছু বুঝিয়ে দিয়েছি, ও সামলে নিবে। বাবা, একটা অনুরোধ রাখবি? কি অনুরোধ মা? তুই কথাকে কখনো কষ্ট দিস না। মেয়েটা হয়তো কালো, কিন্তু তোর যার পেছনে পড়েছিলি তার চেয়ে কথা হাজার হাজার গুণ ভালো। কথার মন চেহারা সম্পূর্ণ বিপরীত। আচ্ছা মা। মা, আবার কবে আসবে তোমরা? মায়ের অনুরোধটা এড়ানোর জন্য বললাম। তুই নাতি উপহার দিতে পারলে তখন আসবো। মায়ের কথাটা আমার কানে অর্থহীন শোনাচ্ছিল, কেননা মা যার কাছে যেটা আশা করছেন সেটা কখনো সম্ভব না। পরদিন বিকালে মা আর বাবা বাসা থেকে রওনা দিচ্ছে। আয়ান, ভালো থাকিস বাবা, বৌমাকে কষ্ট দিস না। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে ফেললাম। মা আমার চোখ মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগল? আমরা তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো। তুই শুধু বৌমাকে দেখে রাখিস। বিদায় বেলা মা আমার পাশাপাশি কথাকেও কিছু উপদেশ দিল। মা, আয়ান একটু রাগী, দেখিও একদিন তোমাকে অনেক ভালোবাসবে। ওর কথায় ভুল বুঝো না, ওকে আগলে রেখো তুমি। জি মা, আপনি শুধু দোয়া করুন। আমি একটু দূরে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলছিলাম। এই ফাঁকে মা কথাগুলো বলল, তবে তা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। কথা মা বাবার পা ধরে সালাম দিয়ে বিদায় দিয়েছে। আমিও ওনাদের সাথে এয়ারপোর্ট গেলাম। বাবা মাকে সেখানে বিদায় দিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরতেই ঘটলো বিপত্তি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমি রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম বলে সম্পূর্ণ ভিজে গেলাম। বাসায় ফিরতে ফিরতে দেখি কাপড় থেকে জল বের হচ্ছে। বাসায় গিয়ে কোন রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লাম। রাত 2টার দিকে প্রচন্ড জ্বর অনুভব করলাম নিজের শরীরে। প্রচন্ড শীত শীত অনুভব হচ্ছিল, যদিও নিজের শরীরে একটা কম্বল ছিল বলতে যখন শুয়েছিলাম তখন ছিল না।
পাশ ফিরে তাকাতে দেখি কথা নামাজ পড়ছে, কেঁদে কেঁদে মোনাজাত করছে। আরো একটু অবাক হলাম যখন কথার মোনাজাত পুরো শুনলাম। তার মোনাজাতের পুরো অংশ জুড়েই আমি ছিলাম। তার মোনাজাতটি অনেকটা এইরকম ছিল। হে আল্লাহ, তুমি আয়ানকে সুস্থ করে তুলো। আল্লাহ, আমাকে যত ইচ্ছা কষ্ট দাও, কিন্তু ওকে দিও না। ওর হাসি মাখা মুখটা দেখলে আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো। আল্লাহ, তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, না হলে যে আমার স্পন্দন বন্ধ হয়ে যাবে। কথা মোনাজাত শেষ করতেই আমি ঘুমের ভান করলাম যাতে কথা বুঝতে না পারে যে আমি তার মোনাজাতটা শুনছি। চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ কপালে এক ধরনের গরম গরম ভাব অনুভব হলো। বুঝতে পারলাম কথা কপালে পট্টি দিচ্ছে। কথা আমাকে স্পর্শ করেছে জেনেও কিছু বলতে পারেনি, হয়তো বিবেকের বাধাই, নয়তো নিজের সুস্থতার লাভের আশায়। সকাল 5টার দিকে ঘুম ভাঙলো। জ্বর অনেকটা কমেছে। চোখ খুলতে দেখলাম কথা আমার কপালে হাত রেখেই বিছানার পাশে শুয়ে পড়েছে, অনেকটা আমার শরীরের ওপর ভর দিয়েই। আস্তে আস্তে কথাকে সরিয়ে ওইভাবেই রেখে আমি ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে বাসা থেকে বের হলাম। সোজা চলে গেলাম মিলির বাসায়। মিলির দরজায় কলিং বেল বাজাতেই মিলির মা এসে দরজা খুলে দিল। ভালো আছেন আন্টি? মিলি ঘুম থেকে উঠেছে? আরে আয়ান, তুমি? না, উঠেনি। ভিতরে আসো, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে আন্টি। ভেতরে গিয়ে সোফায় বসার কিছুক্ষণ পরেই মিলির আগমন। আয়ান, এত সকালে যে? না, এমনি কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, তোমাকে রাতে কতবার ফোন দিয়েছি, কিন্তু সুইচ অফ ছিল কেন? একটু অসুস্থ ছিলাম। শোনো, মা বাবা চলে গেছে। সত্যি? কখন? কালকে। তাহলে তো পথ ক্লিয়ার। তুমি আজকে ওই কালো বেড়ালকে ডিভোর্স দিয়ে দাও। আমি আজ উকিলের সাথে কথা বলবো, হয়তো 2-1 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আচ্ছা। বাসায় ফিরে খাবার টেবিলে গেলাম খেতে। যদিও মিলি অনেক জোরাজোরি করেছিল আমাকে ওখানে খেয়ে আসতে, কিন্তু মন সায় দেয়নি। আমি বাসায় ফিরে আসার আগে থেকেই কথা আমার জন্য খাবার রেডি করে টেবিলে অপেক্ষা করছিল। এসেই কিছু না বলে বসে খেতে শুরু করলাম। বিয়ের পর আজ প্রথম একা সামনাসামনি বসে খাচ্ছি। কথা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল, কিছু যেন বলতে চেয়েছিল, কিন্তু ভয়ে বলতে পারেনি। আমি নিজে থেকেই ওর সাথে প্রথম কথা বললাম। তোর সাথে কিছু কথা আছে। আমার কথা শুনে কথা কিছুটা হকচকিয়ে গেল। হয়তো বিশ্বাস হচ্ছে না, তবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর তার ঠোঁটের কোণে স্পষ্ট হাসি দেখা যাচ্ছিল। হয়তো অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য। আমি আবার বললাম, তুই আজকে বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব। তোকে মায়ের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন মা নেই, আর তোরও দরকারও নেই। কথাগুলো শুনে কথা থ হয়ে দাঁড়িয়ে গেল, যেন কিছু বলতে চেয়েছিল, বলতে পারছে না। মুখ দিয়ে যেন শব্দ বের হচ্ছে না, শুধু নীরবে চোখের জল ফেলছে। আমি আবার বললাম, আমি উকিলের কাছে যাচ্ছি। আশা করি আস্তে আস্তেই তুই বিদায় হবি। কথা এবার আমাকে কিছু বলতে চাইলো, কিন্তু আমি সেই সুযোগ দিলাম না। তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে। মেয়েটার জন্য কেন জানি একটু একটু মায়া জন্মে যাচ্ছে, তাই আমি আর দেরি করিনি। যা করার তৎক্ষণাৎ করেছি। আমি জানি ও আরো কয়েকদিন বাসায় থাকলে আরো মায়া জন্মে যেত। উকিলের সাথে সলা পরামর্শ করলাম। তার উপদেশ অনুযায়ী আমাকে কথার হাত থেকে রেহাই পেতে হলে 15 দিন অপেক্ষা করতে হবে। খবরটা মিলিকে দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সবকিছু আগের মতোই। আমার জন্য টেবিলে খাবারও রাখা। তার মানে মেয়েটা যায়নি। মেজাজটা এবার ধরে গেল। রেগে রুমে গেলাম, কিন্তু না, কথা কোথাও নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কথাকে কোথাও পাইনি। বুঝতে পারলাম কথা চলে গেছে। দুপুরে কথা রেখে যাওয়া খাবারগুলি খেয়ে বিছানায় শুয়ে শুয়ে মিলির সাথে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ চোখে পড়ল আমার পড়ার টেবিলের দিকে। একটা সবুজ সুতোর মতো জিনিস টেবিলের বাম দিকে ঝুলে আছে। তাড়াতাড়ি উঠে দেখি একটা ডায়েরি।
উল্টে পাল্টে দেখলাম, স্পষ্ট বোঝা যাচ্ছে ডায়েরিটা কথার। হয়তো নিয়ে যেতে ভুলে গেছে, তবে ডায়েরিটা নতুন নতুন লাগছিল। প্রথম পেজ খুলতেই ক্যাপশন দিয়ে বড় বড় করে লেখা, সংসার জীবনের মধুময় দিনগুলো। হয়তো ডায়েরিটার নাম হিসাবেই রেখেছিল এটি। বুঝতে পারলাম বিয়ের পরই ডায়েরিটা লিখেছে, কিন্তু অবাক হলাম নামটা পড়ে। ওর সংসার জীবনে যা ছিল তা তো দুর্বিষহ কষ্ট, ওর আবার মধুময় দিন ছিল কোথায়? ডায়েরিটা পড়ার তীব্র ইচ্ছা জাগ্রত হলো। ডায়েরিটা নিয়ে শুয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে ডায়েরিটা পড়া শুরু করলাম। প্রথম পৃষ্ঠায় আমার আর কথার নাম দিয়ে খুব বড় ভাবে লাভ রেখ এঁকেছে, কিন্তু পরের পৃষ্ঠা থেকে শুরু। তার ডায়েরির প্রথম লেখাটি হুবহু আমি তুলে ধরলাম। তারিখ 2/8/2018, বিয়ের দিন। আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আমার এক পক্ষের ভালোবাসা উদ্দেশ্যকে স্পর্শ করেছে। আমি ভাবতেই পারিনি যে এইরকম একটা দিন আমার জীবনে আসবে। ভাবিনি আয়ানকে এভাবে আপন করে পাবো, যে কিনা আমাকে সারাদিন অপমান করতো। কি থেকেই যে কি হয়ে গেল। তবে আমি আয়ানের মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এতটা ভালো মানুষ দুনিয়াতে এখনও যে আছে সেটা ওনাকে না দেখলে বোঝা যায় না। ওনার এত কিছু থাকার পরেও উনি আমার ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন। উনি যখন কলেজের একজন সহকারী শিক্ষক এর কাছ থেকে শুনেন যে আয়ান এবং তার বন্ধুরা আমার চেহারা নিয়ে মজা করে, আমার ভালোবাসা নিয়ে তারা মজা করে, তখন মা আমাকে ওনাদের বাড়িতে দাওয়াত করেন। তারপর আমার মুখ থেকে শুনে সিদ্ধান্ত নিয়ে নেন যে আয়ানের বিয়ে আমার সাথেই হবে। উনি কিন্তু আমার চেহারা কিংবা দারিদ্রতাকে প্রাধান্য দেননি, প্রাধান্য দিয়েছেন আমার ভালোবাসাটাকে। বিয়ের দিন যখন আয়ান কবুল বলতে গিয়েছিল, তখন তার করুণ চেহারা দেখে খুব খারাপ লেগেছিল। কেননা আমি তার হাসির মাঝেই আমার হাজার হাজার কষ্ট লাঘব করতে পারি। ইচ্ছে করেছিল বিয়েটাকে না করে হলেও আয়ানকে হ্যাপি রাখি, কিন্তু পরে ভাবলাম না, আমার ভালোবাসা সত্যি হলে আয়ান একদিন আমার চেহারার চেয়ে আমার মনটাকেই দেখবে। ও যখন কবুল বলে দেয় তখন মনে হয়েছিল স্বর্গের হাওয়া যেন আমার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। বাসর রাতে যখন ওর অপেক্ষায় বসেছিলাম তখন বুক ধক ধক করছিল। আয়ান ভেতরে ঢোকার সাথে সাথে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। এক ধরনের ভয় কাজ করছিল আমার ভেতর। যদিও আমি জানতাম আয়ান আমাকে বকাবকিই করবে, তবু সাহস করে তাকে সালাম করতে গিয়েছিলাম। কিন্তু সে আমার বিশ্বাসটাকে সত্য প্রমাণ করেছিল। আমাকে ইচ্ছে মতো ঝাড়ি এবং অপমান করেছিল, কিন্তু তবু তার প্রতি একটুও ঘৃণা আমার জন্ম নেয়নি। আমি হয়তো এটাতে অভ্যস্ত ছিলাম বলেই সেদিন রাতে খারাপ লাগেনি। তবে যখন সে বলেছিল মেঝেতে ঘুমাতে, তখন খুব খারাপ লেগেছিল। কাল হলে এতটাই নিম্ন থাকতে হয় আগে জানা ছিল না। সে যখন খাটে রাতে ঘুমিয়ে পড়েছিল, সেদিন আমি চুপি চুপি উঠে লাইটটা অন করেছিলাম। আয়ানের পাশে বসে সারা রাত তার নিষ্পাপ চেহারাটা দেখেছিলাম। তার ওই নিষ্পাপ চেহারা দেখে তার প্রতি ভালোবাসাটা আরও কয়েক ধাপ বেড়ে গিয়েছিল। তার রাগ অহংকার যেন নিমেষেই ঘুমের মাঝে হারিয়ে যায়। ফুটে ওঠে বিশুদ্ধ এক বালকের মায়াবী চেহারা। এর আগেও আমি আয়ানকে দেখেছিলাম, তবে অতটা কাছ থেকে দেখিনি, লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। আজ তাকে এতটা কাছ থেকে দেখতে পারায় দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ মনে হচ্ছে। এভাবেই কথার বিয়ের কয়েকটা দিন, যেগুলো একসাথে থেকেছিলাম, সব কয়েকটা হাতের তুলনায় লেখেনি, কাগজ বন্দি দিয়ে করে রেখেছে। আমি আস্তে আস্তে পুরো ডায়েরিটাই প্রায় শেষ পর্যন্ত পড়ে নিলাম। যখন পড়ছিলাম মনে হচ্ছে দুঃখের মাঝে সুখ খুঁজতে থাকা কোনো এক মেয়ের উপন্যাস পড়ছিলাম। কথা প্রতিটা দিন আমার করা তার প্রতি অবহেলা, অপমানের একটু বিন্দু বাদ দেয়নি, সব কয়েকটা লিখে রেখেছে। তবে অবাক করা বিষয় হচ্ছে, কথাকে এত অপমান করার পরেও কথা কোনো জায়গায় আমার জন্য অভিযোগ করেনি। আমার অপমানের মাঝে থেকেও সে সুখ খুঁজে বের করেছিল। সবখানে শুধু আনন্দের অনুভূতিটাই প্রাধান্য পেয়েছে।
পড়তে পড়তে একেবারে শেষের পাতায় চলে আসলাম, অথচ আজকের দিনের ঘটনাগুলি সে এই পাতায় লিখে রেখেছে। কিন্তু পাতাটায় গিয়ে অবাক হলাম। পাতাটায় তেমন কিছু নাই, শুধু একটাই লেখা, তোমার দোষ দেওয়ার মতো শব্দ আমার কলমে আসে না। লেখাটা পড়ে অবাক হলাম, যে জিনিসটা লেখার কথা সেটা লেখেনি। পরে বুঝতে পারলাম আজকের ঘটনায় মধুময় কিছু করতে পারেনি কথা, শুধু আমার দেওয়া কষ্টগুলো ছাড়া। তাই কষ্টগুলো হয়তো লিখে আমাকে অপরাধী করতে চায়নি। ডায়েরিটা পড়ে কিছুটা আবেগী হয়ে পড়েছিলাম। মায়াও জন্মে নিয়েছিল কথার জন্য, তবে তা শুধু কয়েক সেকেন্ডের জন্য। বাস্তবে ফিরে আসতে একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবলাম, আবেগের জায়গা আমার কাছে নাই। আমি এই কালো বিড়ালের সাথে সারাটা জীবন কেন ভালোভাবে 2টা দিন পার করার চিন্তাও করতে পারি না। সবকিছু মন থেকে ঝেড়ে ফেলে নিজের সিদ্ধান্তে অটল রইলাম। এভাবে চলল 2-1 দিন। তারপর একদিন মিলি আমাকে সরাসরি বলে দিল, দেখো আয়ান, ওই কালো বেড়ালকে কখন ডিভোর্স দেবে ততদিন আমি অপেক্ষা করতে পারবো না। আমার বাড়ির সবাই রাজি, আমি তোমাকে আগামীকালই বিয়ে করতে চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। মিলির কথা শুনে মুচকি হেসে রাজি হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে সতীনের ওপর সংসার করার চিন্তা করতে পারে। আমিও রাজি হয়ে গেলাম। মিলি খুশি হয়ে কলেজের বন্ধুদের ইনভাইট করলো। তার ইচ্ছে করছে বন্ধুদের নিয়ে তার বাসায় ছোট করে হলেও আয়োজন করবে। পরের দিন সবাই মিলে ছোটখাটো একটা অনুষ্ঠান করে বিয়েটা করে ফেললাম। মিলি সহ বাসরাতটা আমরা মিলির বাসায় কাটালাম। বিয়ের পরের দিন বিকালে মিলির কোলে মাথা রেখে গল্প করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। মা ফোন করেছে। মিলিকে বিয়ে করার এতটাই পাগল ছিলাম যে মায়ের বলে যাওয়া কথাগুলো প্রায় ভুলে গিয়েছিলাম। কিন্তু মায়ের কলটা দেখেই সব মনে পড়ে যাচ্ছিল, আর কাঁপুনিও শুরু হয়ে যাচ্ছে। ফোন রিসিভ না করতে চেয়েও কেন জানি ফোন রিসিভ করলাম। হ্যালো মা। কিরে, ফোন ধরতে এত লেট যে? না মা, ফোন রেখে বাথরুমে গিয়েছিলাম। কথা কোথায়? কথাকে ফোনটা দে তো। এটা বলার পর আমার মুখ বন্ধ হয়ে গেল। এখন কথাকে কোথায় পাবো আমি? এখন মাকে কি জবাব দিব আমি? কিরে, চুপ করে আছিস কেন? কথাকে ফোনটা দে। মা, আসলে আমি বাড়িতে নাই, আমি একটু বাইরে বন্ধুদের সাথে আছি। কি? এখন না বললি বাথরুমে গেছি? না মানে এইদিকে একটা। হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি। শোন, বাসায় গিয়ে আমাকে একটা কল দিস, কথার সাথে কথা বলিয়ে দিস। ওকে মা। ওকে, রাখি এখন। মা। মা ফোনটা কেটে দেওয়ায় অনেকটা স্বস্তি পেলাম, কিন্তু মা তো আবার ফোন দিবে কথার সাথে কথা বলার জন্য। তখন কি করব? পরের দিন সকালে মিলিকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি আর মিলি দুজনে বড় ধরনের শখ খেলাম। বাসায় গিয়ে দেখি কথা কিচেনে রান্না করছে। তার মানে মেয়েটা বাসা থেকে চলে এসেছে আমাদের বিয়ের কথা শুনে, বইয়ের অধিকার কাটাতে চাই। কিচেনে গিয়ে সোজা কথার চুলের মুঠি ধরে টেনে দরজার বাইরে বার করলাম। তারপর দুগালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, অধিকার কাটাতে এসেছিস শালার কাক? তোরে এতদিন কিছু বলি নাই, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? তোরে মেরে নদীতে ভাসিয়ে দিব। আমি কথাগুলো বলতে বলতে মিলি কথার ব্যাগটা কথার দিকে ছুঁড়ে মারলো। তারপর বলল, সন্ধ্যে কালো বেড়াল, আয়নের মাকে জাতা বুঝিয়ে ফাঁদে ফেলে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখেছিলি, তাই না? শোন, ওর চেয়ে যদি তুই রাস্তার মুচিকে বিয়ে করতিস অনেক সুখী হইতিস। আর তুই রাস্তার মুচির বউ হওয়ারও যোগ্যতা রাখিস না। এরপর যদি তোকে বাড়ির আশেপাশে দেখি তো চুল কেটে রশ্মি বানাবো। কথা আমার আর মিলির কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। তারপর হাত জোর করে আমাকে বলল, আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে বের করে দিয়েন না। আমার চাচা চাচি অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। আমি আবার তাদের কাছে চলে গেলে তারা অনেক কষ্ট পাবে। আমি এই 2 দিন এক বান্ধবীর বাসায় ছিলাম, কিন্তু প্লিজ আমাকে বের করে দিয়েন না। আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরেই চলে যাব। প্লিজ এই কয়দিন আমাকে আপনার বাসায় থাকতে দিন। আমি কথা দিচ্ছি আপনার কাছে কখনো স্ত্রীর দাবি নিয়ে যাব না। আপনাদের কাজের বুয়ার মতো থাকবো, প্লিজ।
আপনার বাড়ির কাজের বুয়া হিসেবে হলেও আমাকে থাকতে দেন প্লিজ। কথার উপর অনেক বেশি রাগ উঠলেও তার কথা একটু খারাপ লাগলো, তাই বললাম, তোকে থাকতে দিতে পারি, তবে কখনো নিজেকে চাকরের চেয়ে বড় কিছু ভাববি না, আর তোর এই অপয়া মুখ আমাকে দেখাবি না। কিছুদিন পর যখন তোকে দিবস দিয়ে দেব তখন একেবারে চলে যেতে হবে। রাজি থাকলে ব্যাগটা নিয়ে কিচেনে যা, কিচেনেই তুই থাকবি। কথা মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর কোনো কথা না বাড়িয়ে ব্যাগটা নিয়ে ভেতরে চলে গেল। আমি আর মিলি মিলে বিকালের দিকে ঘুরতে বেরোচ্ছিলাম, এসে দেখি কথা কিচেনে রান্না করছে। মিলি তাড়াতাড়ি করে তার কাছে গেল, তারপর তাকে ঘাড়ে ধরে পেছনে ফিরিয়ে বলল, কি করছিস এখানে? রান্না। রান্না করছিস সেটা তো দেখছি, কিন্তু কি জন্য রান্না করছিস এতগুলা? টাকা কি তোর বাপে দেয়? আর তুই ভাবলি কি করে তোর রান্না আমরা খাবো? কথা কিছু বলে না, কয়েকবার আমার দিকে করুণাময়ী দৃষ্টিতে তাকালো। হয়তো ও চেয়েছিল আমি যেন মিলিকে কিছু বলি, কিন্তু আমি চুপ করে রইলাম। মিলি আবার বলল, আজ থেকে তোর খাবার তুই একা রান্না করবি, আমাদের বিষয়ে মাথা ঘামাবি না, মনে রাখিস। মিলি কথাগুলো বলে হন হন করে চলে আসলো। আমিও কয়েক সেকেন্ড পর চলে আসলাম, তবে আসার আগে কথার চোখের কোণে স্পষ্ট জল দেখেছিলাম। রাতে মিলি রান্না করছিল আর আমি রুমে বসে একটা মুভি দেখছিলাম। এমন সময় মায়ের ফোন। এবার হাসি মুখে নিয়েই রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। কি করছিস? এই তো মা, বসে আছি। কথাকে ফোনটা দে। ওকে মা, 2 মিনিট পর কল দাও। কথা ওয়াশরুমে তো, তাই এই জন্য। ওকে। মা ফোনটা কেটে দিতেই আমি তাড়াতাড়ি উঠে কথাকে খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর কথাকে ছাদের এক কোণে বসে কান্না করতে দেখলাম। পাশে গিয়ে বললাম, এই কাক, ঢং বন্ধ কর, এই নে মায়ের সাথে কথা বল। আমার কথা শুনে কথার চোখে মুখে খুশির আভা। হয়তো মায়ের সাথে কথা বলতে পারবে বলে খুশি হয়েছে, তবে তা তার চেহারায় কয়েক সেকেন্ডই থাকলো চোখে মুখে। ফোনটা নিতে যাবে এমন সময় বললাম, শোন, ঢং করবি না মায়ের কাছে। মা যদি কিছু জানতে পারে তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দিব। মাকে বোঝাবি যে তুই অনেক সুখে আছিস। কথাটা শুনে কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল, তারপর বাধ্যগত মেয়ের মতো মাকে কল দিয়ে কথা বলল। মাকে খুব সুন্দরভাবে দেখালো যে সে সুখে আছে, আমি তাকে প্রচন্ড সুখে রেখেছি। কথাকে মনে মনে ধন্যবাদ জানিয়ে ফোনটা নিয়ে চলে আসলাম। এভাবে চলে গেল প্রায় 1 মাস। কথা সারাদিন কাজ করে, বাড়ির সকল কাজ, অর্থাৎ একজন চাকরের যে যে কাজ করা দরকার সব করত, বিনিময়ে রাত কাটানোর স্থান আর দুবেলা ভাত পেয়ে। সে কখনো আমার কাছে বইয়ের অধিকার দেখাতে আসেনি, কিংবা মিলির কাছে সতীনের অধিকার। সে অঘোষিত এক চাকরি ছিল আমাদের বাড়ির। কথাকে চাইলে 1 মাসের মধ্যে ডিভোর্স লেটার দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে দিই নাই। না দেওয়ার কারণও আছে। আমি যদি তাকে ডিভোর্স দিতাম তাহলে মাকে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম না। এখন মা জানে আমি আর কথা সুখেই সংসার করছি। হ্যাঁ, আমি সুখেই সংসার করছি, কিন্তু সেটা কথার সাথে না, মিলির সাথে। কথার প্রধান কাজগুলো হচ্ছে আমার আর মিলির কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ঘর মোছা কিংবা বাসন কোসন পরিষ্কার করা। কথার 2টা কাজ নিষিদ্ধ ছিল। প্রথমত আমাদের রান্না সে করতে পারবে না, দ্বিতীয়ত আমাদের রুমে প্রবেশ করতে পারবে না। কথা সব নিয়ম কানুন মেনে দিন পার করছিল। 2 দিন পর মিলি আর আমি শপিং এ যাচ্ছিলাম। প্ল্যান ছিল ইচ্ছে মতো শপিং করেই বাসায় ফিরবো। বাসা থেকে বের হওয়ার সময় কথার আগমন। এসেই মাথা নিচু করে বলল, একটু কথা ছিল। দেখ, সামনে ট্যাট ট্যাট করবি না। কি বলবি বলে তাড়াতাড়ি সামনে থেকে যা। না মানে আসলে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, যদি একটা লাল রঙের শাড়ি। ওই টাকা মারার ধান্দা করছিস আর লাল শাড়ি? নিজের চেহারাটা আয়না দেখেছিস? তোর আবার শাড়ি? যা এখান থেকে। চলো আয়ান। কথার মুখ থেকে কেড়ে নিয়ে মিলি বলল। আমিও চুপ করে চলে গেলাম। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হয়তো ভাবছে, যে বিয়ে নারীর জীবনে সুখের বন্যা আনে, সেই বিয়ে তার জীবনের কষ্টের বন্যা এনেছে।
শপিং থেকে ফিরে ক্লান্ত হয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সেদিন। হঠাৎ রাত 2টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি মিলি বিছানায় নাই। প্রথমে ভেবেছিলাম মিলি হয়তো বাথরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরও দেখি মিলির কোনো সাড়াশব্দ নাই। একটু অবাক হয়ে তাকে খুঁজতে শুরু করলাম। পুরো ঘর খোঁজার পরও তাকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি প্রথমে অবাক, মিলি যেন একা একা নিজের সাথে কথা বলছে। তার কাছে গিয়ে পেছন থেকে কাঁধে হাত দিতেই চমকে উঠল সে। আমাকে দেখে চোখ মুখে ভয়ের চিন্তায় স্পষ্ট দেখা যাচ্ছিল। বুঝতে পারলাম মিলি ফোনে কারোর সাথে কথা বলছে। তবুও বিষয়টা নর্মালি নিয়ে বললাম, মিলি তুমি এখানে কি করছো? পুরো ঘর তোমাকে তন্ন তন্ন করে খুঁজছিলাম আমি। না মানে বান্ধবী কলকাতা থেকে কল দিয়েছিল, ওর সাথে কথা বলছিলাম। আরে বাবা, তাই বলে ছাদে চলে আসতে হবে এত রাতে? আমি তো অনেক ভয় পেয়েছিলাম। না মানে ওখানে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই ভাবলাম ছাদে গিয়ে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, এখন চলো তো, অনেক রাত হয়েছে। চলো। মিলিকে নিয়ে রুমে চলে গেলাম। এভাবেই মিলির মাঝে মাঝে গভীর রাতে উঠে ফোনে কথা বলতো। আমি জিজ্ঞাসা করলে বলতো সে বন্ধুদের সাথে কথা বলছে। আমি মেনে নিতাম, কারণ আমি জানতাম মিলি আমাকে অনেক ভালোবাসে। ও অন্য কিছু করবে এটা আমি ভাবতেও পারিনি। আমি আর মিলি কলেজ থেকে ফিরছিলাম, মনটা অনেক ভালো ছিল। মিলির সাথে হেসে হেসেই বাড়ি ফিরছিলাম। সাধারণত দুজনেই রিক্সায় চড়তে ভালোবাসতাম বলে রিক্সা নিয়ে আসছিলাম। কিছু দূর আসার পর মিলি ফোন বের করলো সেলফি তোলার জন্য। মোবাইলটা সামনে তাক করতেই মিলি তড়িঘড়ি করে রিক্সা থেকে লাফ দিল। আমি তার কাণ্ড দেখে অবাক হয়ে তাকে ডাক দেওয়ার সাথে সাথেই যখন চোখ খুললাম দেখলাম হাসপাতালের একটা কেবিনে ভর্তি আছি, আর পাশে বসে আছে কথা, মানে কালো বিড়ালটা কান্না করছে। কথা আমাকে চোখ খুলতে দেখে এত খুশি হয়েছিল যেটা তার কান্না ভরা চেহারায়ও দেখা যাচ্ছিল। আমিও কিছুই বুঝতে পারছিলাম না তখন কি হচ্ছে, আমি এখানে কেন। মাথায় প্রচন্ড ব্যথা করছিল। আমার চোখ খোলার 2 মিনিট পর দেখি ডাক্তার আর একজন নার্স আমার কেবিনে চলে আসলো। আমি তাদের দেখে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আমি এখানে কেন? আমার স্ত্রী কোথায়? রিল্যাক্স, উত্তেজিত হবেন না। আজ 2 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। প্লিজ আবার উত্তেজিত হবেন না। কিন্তু ডাক্তার আমি এখানে কি করে, কিভাবে এখানে আসলাম আমি? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, রাস্তার লোকজনেরা আপনাকে এখানে তুলে নিয়ে এসেছে। তারপর আমরা আপনার এনআইডি থেকে আপনার ডিটেলস নিয়ে আপনার বাসায় খবর দেই। ডাক্তারের কথা শুনে কেঁপে উঠলাম, বলতে লাগলাম, মিলি, আমার মিলি, মিলি কোথায় ডাক্তার? মিলি কেমন আছে? মিলিকে? মিলি আমার স্ত্রী, প্লিজ বলুন মিলি কোথায়, আমি ওকে দেখতে চাই প্লিজ। আরে শান্ত হন, শান্ত হন প্লিজ। শুনুন আগে, ওই গাড়িতে আপনি ছাড়া কেউ অ্যাক্সিডেন্ট হয়নি। আপনি মারাত্মকভাবে আহত হয়েছেন, আর চালকও কিছুটা আঘাত পেয়েছে। কিন্তু ওখানে তো কথাটা বলতে গিয়েই আমার আস্তে আস্তে সব মনে পড়ে যেতে লাগলো। সেদিন মিলি সেলফি তুলতে মিলি ফোনটা সামনে আনতেই দেখতে পেল পেছন থেকে একটা গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে আসছে। মিলি বুঝতে পেরেছিল গাড়ি ব্রেক ফেল করেছে, তাই তড়িঘড়ি করে রিক্সা থেকে লাফ দেয়। আমি তাকে ডাকতে যখনই রিক্সা থেকে মাথাটা বের করি তখনই গাড়িটা আমার উপর। ভাবতে বুকটা ধক করে উঠল। বুকে এক অজানা ব্যথা শুরু হয়ে গেল। শূন্যতা অনুভব আমাকে স্পর্শ করছিল। আমি ভাবতেই পারিনি মিলি কখন আমাকে মৃত্যুর মুখে রেখে চলে যাবে। এমন তো কথা ছিল না। আমাকে কতবার মিলি বলেছিল হয়তো একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। কিন্তু আজ সে কোথায়? নিঃশব্দে কয়েক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে পড়ল। 2 দিন পর আমাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেয় ডাক্তার। এই 2 দিনে কথা আমার সেবা যত্ন নিজ হাতেই করেছে। অন্য সময় হলে আমার পাশে আসতেই তাকে ঝাড়ি দিতাম, কিন্তু তখন কিছুই বলতে পারিনি। হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় ডাক্তার আমাকে ওনার চেম্বারে ডাকলেন। ভেতরে গিয়ে বসার পর বলল, আয়ান সাহেব, আপনাকে এখানে একটা সত্যি কথা বলার জন্য ডেকে এনেছি। আমি কথাটা বলতে না পারলে হয়তো অপরাধী থেকে যাব। জি বলুন। আপনার একটা অপারেশন হয়েছিল। কথাটা শুনে একটু অবাক হলাম।
আমার অপারেশনের কথা এই মাত্র শুনলাম। কি বলেন? কি জন্য হয়েছিল? আসলে অ্যাক্সিডেন্টে আপনার একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর কথা নামের মেয়েটা তার একটা চোখ আপনাকে দিয়ে দেয়। আমরা অপারেশন করে চোখটা আপনার চোখের স্থানে স্থাপন করলাম। কথা আমাকে নিষেধ করেছিল আপনাকে না জানাতে, তবু আমি জানাতে বাধ্য হলাম। কথাটা শুনে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। যাকে সারা জীবন অপমান করেছি, কালো বলে অপমান করেছি, যাকে একটি বারও ভালো ব্যবহার দিই নাই, যার একটি চাওয়া পূরণ করি নাই, যাকে বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছিলাম, সে কথাই আমাকে তার চোখ দিয়ে দিল। আজ তার চোখ দিয়ে আমি আলো দেখছি। আর যার জন্য এত কিছু করেছিলাম, মাকে ঠকিয়েছি, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, সে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেছে। আমি বুঝতে পারলাম সব। আজ মায়ের কথাগুলো কানে বাজছে। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে মন লাগে। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সোজা মার্কেটে চলে গেলাম। এটিএম থেকে টাকা উঠিয়ে একটা লাল শাড়ি কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি কথা আমার বিছানা গোছাচ্ছে। আমাকে দেখে হকচকিয়ে গেল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলল, আমাকে মাফ করে দিয়েন প্লিজ। আমি আপনার নিষেধাজ্ঞা অমান্য করে বিছানায় স্পর্শ করেছি। আমাকে কথা আর কিছু বলার আগে তার মুখ আমার হাত দিয়ে চেপে ধরলাম। কথা, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি। চকচক করলেই সোনা হয় না। আমি তোমাকে সারা জীবন কষ্ট দিয়েছি, তোমাকে অপমান করেছি, কালো বলে তোমাকে ঘৃণা করেছি। আমাকে মাফ করে দিও। জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও। হাত জোর করে কথাগুলো বলার সময় কথা আমার হাত ধরে ফেললো। এ কি করছেন? আমি জানতাম একদিন আপনি ভুল বুঝতে পারবেন, তাই তো এত কিছুর পরেও এই বাড়িতে রয়ে গেলাম। আর ক্ষমা চাইছেন কেন? আপনি আমাকে অপমান করলেও আপনার প্রতি আমার ভালোবাসাটা একটুও কমেনি, বরং বেড়েছে। আমি কখনো আপনার দোষ খুঁজিনি, বরং ভালোবাসাটা খুঁজেছি। আপনাকে ফিরে পেয়েছি, এটাই অনেক। কথার কথাগুলো শুনে আর আবেগ সামলাতে পারিনি। কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। তারপর তাকে লাল শাড়ি পরিয়ে দিয়ে কপালে একটা আলতো চুমু দিয়ে শুরু করলাম নিজের সত্যিকারের জীবন। আমি আবার উকিলের কাছে গিয়ে ডিভোর্স লেটার এনেছিলাম, তবে সেটা কথার জন্য নয়, মিলির জন্য। শেষ দেখায় মিলিকে বলেছিলাম, আমার বউ কথা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী। তোর মতো ছলনাময়ী নয়। আমি এই আমার কালো বউকে নিয়েই সারা জীবন সুখী থাকবো।